এখন আমরা পড়বো হচ্ছে বড় পরমাণু মডেল। দেখো তোমাদের বইয়ে বড় পরমাণু মডেল টপিকটা আছে, আমরা আমাদের স্লাইডে চলে যাই। এই হচ্ছে বড় পরমাণু মডেল। বড় পরমাণু মডেল কিন্তু তোমাদেরকে বলছিলাম যে 1913 সালে 1913 সালে দেওয়া হয়েছে। আর রাদারফোর্ড পরমাণু মডেল কবে দেওয়া হয়েছে বলতো? 1911 সালে। আচ্ছা, আমরা রাদারফোর্ড মডেল পড়ছি, রাদারফোর্ডের সীমাবদ্ধতা পড়ছি। রাদারফোর্ডের কিছু কিছু সীমাবদ্ধতাই বোর আমাদেরকে ওভারকাম করে দিচ্ছে। যে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রাদারফোর্ড আমাদেরকে স্পেসিফাই করতে পারে নাই যে কক্ষপথের আকৃতিটা কেমন। বোর বলছে যে কক্ষপথের আকৃতি হলো বৃত্তাকার। এই যে বৃত্তাকার, একবারে বৃত্তই আগে চলো। এই যে বৃত্তাকার। আচ্ছা, এবার দেখো এই বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন গুলা যে ঘুরে, এটা প্রথম, এটা দ্বিতীয়। এই কক্ষপথ গুলাকে বোর প্রথম কক্ষপথকে কে দিয়ে, দ্বিতীয় কক্ষপথকে এল দিয়ে, তারপরে এম, কে এল এম এন দ্বারা প্রকাশ করছে। তারপরে তোমরা যে নাম শোনো কক্ষপথ, এই কক্ষপথেরও কিন্তু একাধিক নাম আছে। কি কি নাম আছে বলতো? কক্ষপথের নাম হলো, একটা নাম হলো শক্তি স্তর, শক্তি স্তর। তারপরে হলো শেল, শেল, অরবিট। এই অনেকগুলো নাম কক্ষপথের হয়। আচ্ছা, তারপরে ওই যে ম্যাক্সওয়েল একটা প্রশ্ন তুলছিল না, যে ইলেকট্রন ঘুরতে ঘুরতে শক্তি হারাইতে হারাইতে নিউক্লিয়াসে পরিণত হবে। বোর্ড আমাদেরকে ক্লিয়ার করে দিছে যে ইলেকট্রন ঘোরার সময় একটা নির্দিষ্ট শক্তির কক্ষপথে ঘুরবে। ও ঘোরার সময় কোনো শক্তি শোষণও করবে না, বিকীর্ণ করবে না, অর্থাৎ কোনো এনার্জি গেইনও করবে না, কোনো এনার্জি লসও করবে না। আর ইলেকট্রন যদি এনার্জি না হারায় তাহলে তো নিউক্লিয়াসে পরিণত হওয়ার কোনো চান্স নাই। এই কথাটা আমাদেরকে কিন্তু বোর্ড বলছে। তাহলে বোরের যে প্রথম যে কথাটা, প্রথম যে স্বীকার্যটা, এটা হলো কক্ষপথ নিয়ে। ইলেকট্রন স্থির শক্তির কক্ষপথে ঘুরে, কক্ষপথটা বৃত্তাকার, কক্ষপথগুলোকে কে এল এম এন দিয়ে প্রকাশ করা হয়। ফিউচারে কিন্তু সে উপশক্তি স্তরের ধারণা দিচ্ছে, যদিও অনেক ডিটেলস ধারণা দিতে পারে নাই। আচ্ছা, তো আমরা দেখলাম কে এল এম এন দিয়ে প্রকাশ করা হয়েছে, এবং আমরা কিন্তু জানি যে ইলেকট্রন যে প্রবেশ করবে প্রথমে কিন্তু নিম্ন শক্তি অরবিটালে প্রবেশ করবে, অর্থাৎ আগে 1 নম্বর শক্তি স্তরে প্রবেশ করবে, তারপরে কিন্তু ইলেকট্রন 2 নম্বর শক্তি স্তরে যাবে, তাই না? তারপরে 3 নম্বরে। এটা কিন্তু আমরা আউট বাউন্ডারিতে আরো ডিটেলস পড়বো, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি বলছে দেখো। এখন আমরা বলছি যে ইলেকট্রন একটা কক্ষপথে ঘোরার সময় কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না, কিন্তু যদি ইলেকট্রন এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে যায় তাহলে কি হবে? যদি ইলেকট্রন এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে যায়, আচ্ছা এখানে আমরা এক্সাম্পল দিই। ইলেকট্রন দুই জায়গায় যেতে পারে। একটা হলো দেখো, একটা হলো তোমার উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসতে পারে, অথবা ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যেতে পারে। কখন শক্তির শোষণ করে আর কখন শক্তির বিকিরণ করে, এটা হলো আমার প্রশ্ন। মনে করো তুমি কেওক্রাডং পাহাড় ভ্রমণে গেছো। তো কেওক্রাডং পাহাড়ে যখন তুমি উঠতেছো, উঠার সময় কি করবা? একটু পর পর একটু গ্লুকোজ খাবা, কলা খাবা, স্যালাড খাবা, পানি খাবা। তার মানে উচ্চ জায়গায় যাওয়ার জন্য তুমি শক্তি শোষণ করতেছো। ইলেকট্রন সেম, ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন শক্তি কি করে? শোষণ করে, শক্তি শোষণ। ঠিক তেমনি ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে যদি নিম্ন শক্তি স্তরে যায় তাহলে শক্তির বিকিরণ করে। শক্তি কি করে দেখো? বিকিরণ। বিকিরণ কেন? তুমি যখন কেওক্রাডং পাহাড় থেকে নামবা তখন রিল্যাক্স, দৌড়াদৌড়ে নেমে যাবা, তোমার এনার্জি, তোমার এখানে কোনো গেইন করার কিছু নাই, এনার্জি আরো রিলিজ হবে, শক্তি তুমি ছেড়ে দিবা, নির্গত হবে। আচ্ছা, এখন কতটুকু শক্তি, কতটুকু শক্তি শোষণ করছে বা বিকিরিত হয়েছে, শক্তির মানটা আমাদেরকে নির্ণয় করতে হবে। ধরো প্রথম শক্তি স্তরের শক্তির মান হলো E1, পরেরটা হলো E2, তাহলে ডেল ই ইকুয়াল টু E2 মাইনাস U1। প্রথম শক্তি স্তর থেকে বা দ্বিতীয় শক্তি থেকে প্রথম শক্তি শক্তি যদি বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব কতটুকু শক্তি শোষণ বা বিকিরণ করছে। কিন্তু যদি শক্তি না দেওয়া থাকে তাহলে সূত্র কি হবে? তখন সূত্র হবে, দেখো এখানে লেখা আছে, আমি আবারও লিখে দিচ্ছি, অন্য কালিতে লিখে দিই, দেখো ডেল ই ইকুয়াল টু এইচ নিউ ইকুয়াল টু, আচ্ছা ইকুয়াল টু পরে বলতেছি, আগে বলি নিউটা মানে কি, আর পরিচয়টা আগে দেখো। এটা হলো নিউ, এটা দিয়ে কম্পাঙ্ক বোঝায়, কম্পাঙ্ক। তোমরা কম্পাঙ্কটা ফিজিক্সে পড়ছো, মানে আগের চ্যাপ্টার গুলোতে পড়ছো, যে একক সময়ে কতগুলা পূর্ণ স্পন্দন সম্পন্ন হয়, এটা হলো কম্পাঙ্ক। আর এই সূত্রটা তোমরা আগে পড়ছো
যে ভি ইকুয়াল টু এফ ল্যামডা, এই এফ ও কিন্তু কম্পাঙ্ক, এই এফ ইকুয়াল টু ভি বাই ল্যামডা, মানে কম্পাঙ্ক ইকুয়াল টু বেগ বাই তরঙ্গ দৈর্ঘ্য। তোমাদের বইয়ে দেওয়া না থাকলেও আমি একটু দেখাই দিচ্ছি, জানবা কম্পাঙ্ক ইকুয়াল টু বেগ বাই তরঙ্গ দৈর্ঘ্য। আর এটাও যেহেতু কম্পাঙ্ক, এখানে তোমার এটাকে এসি বাই ল্যামডা। সি হলো আলোর বেগ। বলো তো আলোর বেগের মান কত, কে বলতে পারবা? ভিডিও পজ করে কমেন্ট করে দাও, তারপরে মিলাই নাও। আলোর বেগের মান হচ্ছে 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। এ হলো আলোর বেগ। আচ্ছা, তারপরে এইচ। এইচ কি? এইচ হলো প্লাঙ্কের ধ্রুবক। এই যে 6.626 ইন্টু 10⁻34 একক সহ মনে রাখতে হবে। এটা হলো প্লাঙ্কের ধ্রুবক। তোমাদের ক্যালকুলেটরের পিছনে দেখবে মানগুলো দেওয়া আছে এইচ। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে কতটুকু শক্তি শোষিত বা বিকিরিত হয়েছে সেটা এই সূত্র দিয়ে নির্ণয় করা যায়, যেটা ম্যাথ কিন্তু আমরা অনুশীলনীতে দেখবো। আবারও তোমার থিওরিটা বুঝতেছি। আচ্ছা, এটার বাইরে তোমাদের জন্য আমি আরেকটা সূত্র শিখাই। বোর আমাদেরকে আরেকটা শিক্ষা যদি সেটা তোমাদের বইয়ে নাই, সেটা হলো কৌণিক ভরবেগ নিয়ে। যেটা তোমরা ফিউচার ক্লাসগুলোতে শিখবা এইচএসসি তে উঠলে, কিন্তু এটা আমি আগেই পড়াই দিচ্ছি। আচ্ছা, ভরবেগ মানে কি বলতো? ভরবেগ, ভরবেগ মানে হলো এমভি। দেখো, ভরবেগ মানে হলো এমভি, আর কৌণিক ভরবেগ মানে হলো এমভিআর। এমভিআর ইকুয়াল টু এনএস বাই 2 পাই। জাস্ট তোমার সাথে দেখায় রাখলাম, তোমাদের বইয়ে তো নাই। দেখো, তোমাদের বইয়ে একটু যাই আমরা। তোমাদের বইয়ে যতটুকু বলছে তোমাদের এই মডেল সম্পর্কে, বই লোড হচ্ছে না কেন? এই দেখো, এই যে প্রথম একটা পয়েন্ট বৃত্তাকার কক্ষপথে ঘুরে, তারপর যে কে এল এম এন, এটাও আমরা দেখলাম। তারপরে দেখো আমরা দেখলাম কতটুকু শক্তি শোষিত বা বিকিরিত হয়েছে। ওই যে ফ্রিকোয়েন্সি, নিউ হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি বাংলা কি বলো? কম্পাঙ্ক। দেখো আর নাই, তাও আমি তোমাদেরকে একটা সূত্র দেখায় রাখলাম। কৌণিক ভরবেগ, এখানে এম হলো ইলেকট্রনের ভর। এম কি? ইলেকট্রনের ভর, 9.11 ইন্টু 10⁻31 কেজি। বি হলো কত বেগে ইলেকট্রনটা ঘুরতেছে, কোথায় ঘুরতেছে? কক্ষপথে। আর কি? কক্ষপথের ব্যাসার্ধ, এক এক কক্ষপথে এক এক ব্যাসার্ধ না। এন, এন হলো কত নাম্বার কক্ষপথে আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এইচ প্লাঙ্কের ধ্রুবক, আর পাই তোমরা জানো 3.1416। যারা একটু অধিক জানতে চাও তারা আমার ভিডিওটা থেকে আমি কিন্তু পরিচয় দিয়েছি, সবার পরিচয়টা তুলে নিবা খাতায়। আচ্ছা, এবারে চলো আমরা আমাদের বোর মডেলের কিছু সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করি, যে কি কি জিনিস বোর ব্যাখ্যা করতে পারে নাই। প্রথমটা কি বলছে দেখো, যে বোর বর্ণালী ব্যাখ্যা করতে পারছে। যদিও তোমাদের সাথে বর্ণালী নিয়ে আলোচনা করা হয় নাই, আমি বলছিলাম না রাদারফোর্ড বর্ণালী ব্যাখ্যা করতে পারে নাই। বোর ব্যাখ্যা করতে পারছে, কিন্তু একটা ইলেকট্রনের জন্য পারছে, মানে শুধুমাত্র হাইড্রোজেনের বর্ণালী বোর ব্যাখ্যা করতে পারছে, একাধিক ইলেকট্রনের বর্ণালী ব্যাখ্যা করতে পারে নাই। এরপরে কি দেখো, সেটা হলো বর্ণালী জিনিসটা কিরকম জানো? এই যে একটা রেখা থেকে আরেকটা রেখায় আসছে, একটা শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরে আসছে, আসার ফলে শক্তি বিকিরণ করছে না, ওখানে বিকিরণের একটা বর্ণ সৃষ্টি হয়। বোর বলছে যে একটা রেখা তৈরি হয়, একটা রেখা, কিন্তু পরবর্তীতে দেখা গেছে ওই একটা রেখা আসলে অনেকগুলা সূক্ষ্ম রেখার সমষ্টি। যে একটা রেখা এরকম বোর বলছে, কিন্তু আসলে এটা অনেকগুলা সূক্ষ্ম রেখার সমষ্টি। এই যে অবজারভেশন, পর্যবেক্ষণ, এটা বোর করতে পারে নাই। বোরের মডেলের আরো অনেকগুলা সীমাবদ্ধতা আছে, তোমাদের বইয়ে উল্লেখ নাই, আমি বলতেছি। বোর বলছে যে কক্ষপথ গুলো হলো 2 ডাইমেনশনাল, মানে দ্বিমাত্রিক, কিন্তু আসলে না, আসলে ত্রিমাত্রিক। দেখো না ইলেকট্রন গুলো কেমনে থাকে, এরকম তরঙ্গাকার ইলেকট্রন থাকে, এরকম এরকম ওয়েভি, এটা 3 ডাইমেনশনাল কনফিগারেশন। তারপরে বোরের সাহায্যে তোমার উপশক্তি স্তরের কোনো ডিটেলস জানা যায় না, এস পি ডি এফ, এদের আকৃতি গুলা কেমন, এরকম ডিটেলস গুলো বোর্ড আমাদেরকে ব্যাখ্যা করতে পারে নাই। যাই হোক, তোমাদের জন্য যতটুকু আছে ততটুকু আমরা এক্সপ্লেন করলাম। কোনো টপিক নিয়ে কোনো প্রশ্ন থাকলে তোমরা জিজ্ঞেস করতে পারো। এই হলো আমাদের বোরের মডেল। দেখো নেক্সট ক্লাসে আমরা কি পড়বো, বোরের মডেলের পরে আমরা নেক্সট ক্লাসে পড়বো ইলেকট্রন বিন্যাস। তোমাদের সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।